আসসালামু আলাইকুম। বাংলাদেশ কপিরাইট অফিস ও ম্যাটেরিয়ালস.কম এর যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রথম কোডিং বুট ক্যাম্পের ৩য় সপ্তাহের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের টোটাল লেকচার নাম্বার 5। এর আগে আমরা ৩ নাম্বার লেকচারে আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রামিং। আজকে আমরা মূলত গোল্যাং প্রোগ্রামিং বা কোডিং করা শুরু করব। সেই কোডিং বা প্রোগ্রামিং শুরু করার আগে আমরা কিছু বেসিক আলোচনা করব। অনেক কিছু আমরা জানি, সেগুলোর এক্সপ্লেনেশন জানার চেষ্টা করব বা ব্যাখ্যা জানার চেষ্টা করব, যেগুলো জানলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। যেমন দেখেন, আমরা কম্পিউটার প্রোগ্রামিং কি তার সংজ্ঞা থেকে শিখেছিলাম যে কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে একটা প্রসেস অফ ডিজাইন এবং বিল্ডিং অ্যান এক্সিকিউটেবল কম্পিউটার প্রোগ্রাম টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক। অর্থাৎ প্রোগ্রামিং হচ্ছে একটা ডিজাইন এবং বিল্ডিং প্রসেস, একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম তৈরি করার জন্য, যার একটা নির্দিষ্ট কাজ থাকবে বা যেটা একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করবে বা একটা নির্দিষ্ট কাজ করবে। ওকে, তাহলে এই ডিজাইন তো আমরা জানি যে কাস্টমারকে আমরা যে সফটওয়্যারটা তৈরি করব বা যে প্রোগ্রামটা তৈরি করব তার একটা ডামি বা ওয়্যার ফ্রেম বা দেখতে কেমন হবে সেটা। হ্যাঁ, আর বিল্ডিং প্রসেসটা কি? বিল্ডিং প্রসেসটা মানে হলো যে এই সফটওয়্যারটা আমরা কিভাবে করব, এভরিথিং, প্রত্যেকটা ইনস্ট্রাকশন লিখিত আকারে রাখা, সেটাই হচ্ছে এই বিল্ডিং প্রসেস। বা আপনি যদি রিয়েল লাইফের বিল্ডিংয়ের সাথে কম্পেয়ার করেন, রিয়েল লাইফের বিল্ডিংয়ের জন্য আপনার কি করতে হয়? বিল্ডিংয়ের জন্য আপনাকে অনেক কাজ করতে হয়। লেটস সে আপনি প্রথমে, আমরা যদি প্রথম থেকে শুরু করি, যে আপনার বিল্ডিং করার জন্য আপনার টাকা লাগে, বিল্ডিং করার জন্য আপনার সয়েল টেস্ট করতে হয়, বিল্ডিং করার জন্য আপনার ইট, বালি, সিমেন্ট, রড এগুলো লাগে, তারপর এগুলোকে মিক্স আপ করতে হয়। এই যে এই বিল্ডিংটা সম্পন্ন করার জন্য যা যা বললাম এতক্ষণ, সেগুলো হলো একটা কাজ। তো কাজকে আমরা ইংরেজিতে টাস্ক বা ফাংশনও বলে থাকি। তো একটা বিল্ডিং করার জন্য যত কাজ করতে হয় সেগুলোকে আমরা সবগুলোকে লিস্ট করার চেষ্টা করি, যাতে আমরা কোনো কিছু ভুলে না যাই এবং প্রত্যেকটার যাতে আবার ডিটেলস আমরা করতে পারি, রাইট? তো এই যে একটা নর্মাল রিয়েল লাইফ বিল্ডিং করার জন্য যে আমাদেরকে কাজ করতে হয়, কাজগুলো লিখতে হয় এবং প্রত্যেকটা কাজের আবার ডিটেলস, একদম সিকোয়েন্স বাই ডিটেলস, স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলতে হয়, রাইট? বা মানুষকে বোঝাতে হয়। যেহেতু এই কাজগুলো সাধারণত রিয়েল লাইফে মানুষের সাথে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আমরা মুখে ইনস্ট্রাকশনটা দেই, রাইট? কিন্তু কম্পিউটিং ওয়ার্ল্ডে আমরা যেহেতু কম্পিউটার প্রোগ্রামিং করছি, কম্পিউটারকে তো মুখে বলার স্কোপ নেই, কারণ কম্পিউটার যেহেতু একটা জড়বস্তু। সুতরাং তাকে কি আমাদেরকে একটা ওয়েতে আমাদেরকে কম্পিউটারের কাছে ইনস্ট্রাকশনটা বা আমাদের এই গাইডলাইনটা পৌঁছাতে হবে। সেই সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। ওকে, এখন কম্পিউটার প্রোগ্রামিং আমরা শুরু করছি। শুরু করার আগে এখন দেখেন, আমরা যদি রিয়েল লাইফে কোনো কিছু লিখতে যাই, আমরা রিয়েল লাইফে কোনো ইনফরমেশন বা ইনস্ট্রাকশন লিখতে গেলে আমরা পেন পেপারের আমাদের প্রয়োজন হয়, রাইট? তো ঠিক কম্পিউটারেও এরকম আমাদের ইনস্ট্রাকশনগুলো লিখতে গেলে পেন বলতে আমাদের দরকার হয় কম্পিউটারের কিবোর্ড, একটা ইনপুট ডিভাইস। আর পেপার, কম্পিউটারে তো পেপার নেই। মানে রিয়েল লাইফে পেপারটা কি? রিয়েল লাইফে পেপারটা হচ্ছে যে জায়গায় কোনো একটা ইনস্ট্রাকশন বা ইনফরমেশন লিখা থাকে। ওকে, তো ইনস্ট্রাকশন বা ইনফরমেশন লেখা মানেই হচ্ছে এটা একটা আপনার পরবর্তীতে ব্যবহার করার জন্য একটা পার্মানেন্ট স্টোর হয়ে যাওয়া বা একটা পার্মানেন্ট জিনিস হয়ে গেল, রাইট? তো ঠিক এরকম কম্পিউটার প্রোগ্রামিংও যখন কোনো একটা ইনস্ট্রাকশন যে জায়গায় লেখা হবে, সেই জায়গাটাকে, যেমন আমরা রিয়েল লাইফে যে কাগজে ইনফরমেশন লিখছি, যেখানে ইনফরমেশনগুলো লিখছি বা ইনস্ট্রাকশনগুলো লিখছি বা কাজের বিবরণগুলো লিখছি, সেটাকে বলতেছি আমরা পেপার। আর কম্পিউটারে যে জায়গাটায় আমরা ইনস্ট্রাকশনগুলো লিখছি সেটাকে বলা হচ্ছে ফাইল। ওকে, এখন আমরা যদি একটু ফাইলের ডেফিনেশনটা দেখার চেষ্টা করি, তাহলে এই জিনিসটা আরো কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন ফাইলের ডেফিনেশন যদি জানার চেষ্টা করি, ফাইল হচ্ছে এ কালেকশন অফ ডেটা। আমরা জানি যেহেতু কম্পিউটারের কিবোর্ড দিয়ে যাই লিখি না কেন সবই যেহেতু ডাটা, তার মানে কি একটা ফাইলের মধ্যে কি থাকবে, একটা কাগজের মধ্যে কি থাকে, লেখা থাকে। লেখা আমরা কি লিখি? ক্যারেক্টার ব্যবহার করে লিখি, অ আ এ বি সি ডি, রাইট? তো ঠিক এরকম অ আ এ বি সি ডি এগুলোকে কি বলা হয়? ডেটা। আর অনেকগুলো ডেটা যেহেতু থাকে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কালেকশন অফ ডেটা অথবা প্রোগ্রামস, যেটা স্টোরড ইন কম্পিউটারস মেমোরি, যেটা কম্পিউটারের মেমোরিতে থাকে, অর অন আ
স্টোরেজ ডিভাইস অথবা পার্মানেন্ট একটা স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ড্রাইভে থাকে আন্ডার এ সিঙ্গেল আইডেন্টিফাইং নেম, যে একটা নাম দেওয়ার মাধ্যমে থাকে, রাইট? তাহলে ফাইল কি? ফাইল হচ্ছে কালেকশন অফ ডেটা অথবা প্রোগ্রাম স্টোর ইন আ কম্পিউটার মেমোরি অথবা স্টোর অ্যাজ আ ডিভাইস, মানে স্টোরেজ ডিভাইস। অর্থাৎ ফাইল হচ্ছে আর কিছুই না, একটা কালেকশন অফ ডেটা অথবা প্রোগ্রাম যেটা কম্পিউটারের মেমোরিতে থাকে অথবা স্টোরেজ ডিভাইসে থাকে। স্টোরেজ ডিভাইস মানে কি? স্টোরেজ ডিভাইস মানে হচ্ছে হার্ড ড্রাইভ। আর মেমোরি মানে কি? মেমোরি মানে হচ্ছে র্যাম। অর্থাৎ এটাকে বোঝানো হচ্ছে টেম্পোরারি মেমোরি আর এটাকে বোঝানো হচ্ছে পার্মানেন্ট মেমোরি। ওকে, আন্ডার এ সিঙ্গেল আইডেন্টিফাইং নেম, যেটাকে একটা নাম দেওয়ার মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। ওকে, আচ্ছা, এখন খুব সিম্পল। আপনি দেখেন এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা এখানে লিখছি, আপনাদেরকে এই যে প্রোগ্রামিংটা, কম্পিউটার প্রোগ্রামিং শুরু করার আগে আমি কিভাবে জিনিসগুলোকে আপনাদেরকে এক্সপ্লেইন করব বা বোঝাবো, সেটার জন্য আমি এই যে জিনিসগুলো লিখে রেখেছি, রাইট? দেখেন উপরে একটা নাম দিয়েছি আমি, ফাইল ডট টেক্সট, এটাই হচ্ছে এটার আইডেন্টিফায়ার। হ্যাঁ, আর এই যে এগুলো কি? এগুলো সব ডাটা না? আমরা সব ক্যারেক্টার ব্যবহার করে লিখেছি। এগুলো তো আমরা আস্কি ক্যারেক্টার আমরা জানি। হ্যাঁ, এগুলো ইউনিকোড ক্যারেক্টার। এনিওয়ে, তো এই যে কালেকশন অফ ডেটা, এটা কোথায় আছে? কম্পিউটারের হার্ড ড্রাইভে আছে। কেন? কারণ আমরা এটা সেভ করেছি, রাইট? এটা সেভ করেছি। যদি সেভ না করতাম, দেখেন বাই ডিফল্ট একটা নোটপ্যাডে যখন আমরা কোনো কিছু লিখি তখন কিন্তু সেটা পার্মানেন্টলি স্টোর হয় না। তাহলে সেটা তারপরেও আমরা দেখতে পাই কিভাবে? কারণ এটা হচ্ছে আমাদের র্যাম থেকে এটা আমাদেরকে দেখানো হয়। ওকে, তো সেই জন্যই বলা হচ্ছে যে কালেকশন অফ ডাটা অথবা প্রোগ্রাম যেটা স্টোরড ইন আ কম্পিউটার প্রোগ্রাম or on a storage device under a single identifying name. ওকে, এবং প্রত্যেকটা ফাইলের একটা, যখনই আপনি দেখেন এখানে সেভ করতে যাবেন পার্মানেন্ট স্টোরেজের জন্য, তখনই আপনার কাছে কি চাচ্ছে? আপনার কাছে নেম চাচ্ছে, এবং নেমের আরেকটা কি চাচ্ছে? সেভ অ্যাজ এ টাইপ, এবং নাম এবং নামের একটা টাইপ চাচ্ছে। টাইপটা কি? টাইপ আর কিছুই না, এটা একটা এক্সটেনশন যেটাকে আমরা বলি। দেখেন ডট টিএক্সটি। হ্যাঁ, আচ্ছা, টাইপ দিয়ে আসলে আমরা ফাইলগুলোকে সেপারেট করি। যেমন টেক্সট ফাইল, অনেক ধরনের ফাইল আছে আমরা জানি। টেক্সট ফাইল, জেপিজি ফাইল, ইএক্সজি ফাইল, তারপর পিডিএফ ফাইল, রাইট? এগুলো বিভিন্ন ধরনের ফাইলের টাইপ, যেগুলোকে আমরা আরেকটা নাম দিয়েছি এক্সটেনশন। ওকে, তাহলে এক্সটেনশনের ডেফিনেশন দেখে আপনি বুঝতে পারবেন এক্সটেনশনটা কি। এক্সটেনশন হচ্ছে অ্যান অপশনাল সাফিক্স টু আ ফাইল নেম, typically consisting of a full stop followed by a several characters ইন্ডিকেটিং দ্য ফাইলস কন্টেন্ট অর ফাংশন। আচ্ছা, খুবই সিম্পল। এই দেখেন এখানে যখনই আমরা এখানে সেভ করতে যাচ্ছি, এক্সটেনশন হচ্ছে এটা একটা অপশনাল জিনিস, অর্থাৎ এক্সটেনশন না দিলেও আপনার ফাইল হতে পারে, এবং সেটা ডটের পরে কিছু সেভারেল ক্যারেক্টার, যেমন টিএক্সটি, এখানে 3টা ক্যারেক্টার দিয়ে এই এক্সটেনশনটা তৈরি হয়েছে। এরকম আরও বিভিন্ন এক্সটেনশন আছে, যেমন আমরা বললাম যে ইএক্সজি, জেপিজি, টিএক্সটি, পিডিএফ। আচ্ছা, এখন ইএক্সজিটা কি? ইএক্সজিটা হচ্ছে একটা প্রোগ্রাম টাইপ এক্সটেনশন। জেপিজি কি? একটা ইমেজ টাইপ এক্সটেনশন। টিএক্সটি কি? একটা ডকুমেন্ট টাইপ এক্সটেনশন। পিডিএফ কি? এটাও একটা ডকুমেন্ট টাইপ এক্সটেনশন। তাহলে বিভিন্ন ধরনের ফাইলের ধরন অনুযায়ী এক্সটেনশনটাও বিভিন্ন হয়। যেমন ইএক্সজি মানে হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামের টাইপ। আমরা ফাইলের ডেফিনেশনে পড়েছিলাম যে ফাইল কি? ফাইল হচ্ছে কালেকশন অফ ডাটা অথবা প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামের ফাইলের নামগুলো নর্মালি ডট ইএক্সজি বা ডট বিএটি বা ডট বিআইএন বা ডট কনফিগ এই ধরনের হয় সাধারণত। আর ডট জেপিজি এগুলো কি? এগুলোও একটা এক্সটেনশন বা এগুলোও এক ধরনের ফাইল যেটা ইমেজ দেখার জন্য ব্যবহার করা হয়। ওকে, টিএক্সটি এটাও এক ধরনের ফাইল। যেমন এই যে এটা হলো একটা টিএক্সটি ফাইল, যেটাকে সাধারণত আমরা আমাদের ইনস্ট্রাকশন লেখার কাজে ব্যবহার করি। ওকে, তারপর ডট পিডিএফ এটাও এক ধরনের ফাইল, যে ফাইলের মধ্যে একটা ডকুমেন্ট, কি বলবো, যে একটা ইউনিফাইড ওয়েতে স্টোর করা হয়, যাতে কম্পিউটার টু কম্পিউটারে নিয়ে যাওয়ার পরেও যাতে ফাইলগুলো দেখতে একই রকম দেখায়, সেটার একটা মানে ইউনিফাইড একটা প্রসেস, সেই প্রসেসটার নাম হচ্ছে পিডিএফ। ওকে, আলটিমেটলি কম্পিউটারে আমরা যাই রাখি না কেন সেই সবগুলোই কিন্তু ফাইল। ওকে, আচ্ছা, এখন ফাইলের পর আরেকটা জিনিস চলে আসে। আমরা কম্পিউটারে দেখি যে, আপনি দেখেন কম্পিউটারে এই যে, আমি যদি আমার এই ডেস্কটপে দেখি, দেখেন এখানে এই যে হলুদ একটা জিনিস আছে, এটার নাম কি? এগুলো তো ফাইল, আমরা একটু আগেই শিখলাম যে ডট টিএক্সটি, ডট পিএনজি, এগুলো হলো ফাইল। তাহলে এই যে হলুদ, এই যে ডট, এই যে লিসন, এগুলো কি? এগুলো হলো ফোল্ডার। এগুলোকে বলা হয় ফোল্ডার। এখন ফোল্ডার কি? ফোল্ডারও আসলে এক ধরনের স্পেশাল ফাইল, যার মধ্যে
অন্য ফাইলের ইনফরমেশন থাকে। দেখেন ফোল্ডার কি, এ কন্টেইনার ইউজ টু স্টোর অ্যান্ড অর্গানাইজ ফাইলস। এগুলো সাধারণত আমরা এই ফাইলগুলোকে অর্গানাইজ এবং পার্মানেন্টলি স্টোর করার কাজে ব্যবহার করি। এই ডিরেক্টরি কন্টেইনিং রিলেটেড ফাইলস অর ডকুমেন্ট, সাধারণত একটা ফোল্ডারের মধ্যে একটা নির্দিষ্ট ধরনের কাজ রাখা হয়। যেমন দেখেন আমি এখানে আমার ডেস্কটপে 2টি ফোল্ডার আছে। আমি লেসনের মধ্যে শুধু এই মাস্টার একাডেমি বা আমাদের এই বুট ক্যাম্প রিলেটেড যে কাজগুলো সেগুলোর ফাইলগুলো বা ফোল্ডারগুলোকে রেখেছি। আর এই টড নামে এখানে আরেকটা ফোল্ডার আছে যেখানে আমি টডের সাথে যে কাজগুলো করি সেই কাজগুলোকে এখানে রেখেছি। ওকে, তাহলে দেখেন আমরা কেন দুটো আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে রাখলাম? আমরা তো চাইলে একটার মধ্যেই রাখতাম। দুটো আলাদা আলাদা করে রাখার উদ্দেশ্য হচ্ছে অর্গানাইজ করা, যাতে আমরা যখন প্রয়োজন হবে তখন যাতে আমি খুব চমৎকারভাবে খুঁজে বের করতে পারি দ্রুততম উপায়। ওকে, তাহলে আমরা ফাইল শিখলাম, ফোল্ডার শিখলাম। ফোল্ডার আর কিছুই না, একটা স্পেশাল টাইপের ফাইল যার মধ্যে অন্য ফাইলের ইনফরমেশন থাকে। আমি যদি আরেকটু এটাকে বোঝাই, যেমন দেখেন লেসন একটা, আমরা বলছি ফোল্ডার, আবার আমরা এটাও বলছি যে এটা আবার স্পেশাল টাইপের একটা ফাইল। সেটার প্রমাণটা দিব কিভাবে? দেখেন আমি যদি কমান্ড লাইনে যে এটাকে ডিআইআর দিয়ে এন্টার দেই, দেখেন ডিআইআর দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে এই যে লেসন ফোল্ডার এর মধ্যে কি কি আছে সব কিন্তু আমরা একটা লিস্ট আকারে দেখতে পাচ্ছি, রাইট? তো এটাই হচ্ছে প্রমাণ যে লেসন আসলে এক ধরনের স্পেশাল ফাইল, যে ফাইলের মধ্যে অন্য অন্য ফাইল থাকতে পারে এবং সেটার ইনফরমেশনগুলো এখানে থাকবে। যেমন দেখেন এর মধ্যে এই এই ফাইলটা কবে তৈরি করা হয়েছে, কোন সময় তৈরি করা হয়েছে, সে এবং তার নাম কি বা আইডেন্টিফিকেশন কি সেইটা কমপ্লিটলি দেয়া আছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা স্পেশাল টাইপের ফাইল। তো এখন এটাকে তো আসলে স্পেশাল ফাইল না বলে এটাকে একটা সংক্ষিপ্ত নাম দিয়েছে, যেটাকে ওরা বলছে ফোল্ডার। বা অন্য অন্য, যেমন আমরা উইন্ডোজে বলি ফোল্ডার, আবার লিনাক্সে বলা হয় ডাইরেক্টরি। সো ডাইরেক্টরি হচ্ছে এটার মানে ফর্মাল একটা নেম আর কি। এই ডাইরেক্টরি কন্টেনিং রিলেটেড ফাইলস অর ডকুমেন্টস, ওই তো যে আমরা সাধারণত ডাইরেক্টরিতে আলাদা আলাদা মানে একই রিলেটেড কাজগুলো রাখি। যেমন আমরা লেসন নামে যে ফোল্ডার বা ডাইরেক্টরি তৈরি করেছি, এখানে আমাদের মাস্টার একাডেমির লেসন রিলেটেড ফাইলগুলোকে বা ফোল্ডারগুলোকে রেখেছি, এবং টড নামে যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এর মধ্যে টডের সাথে যে কাজগুলো করছি বা করব সেগুলো রিলেটেড ফাইল বা ফোল্ডারগুলো রেখেছি। ওকে, সিম্পল। তাহলে আমরা কি শিখলাম? আমরা ফাইল শিখলাম, আমরা ফোল্ডার শিখলাম, আমরা এক্সটেনশন শিখলাম। আচ্ছা, এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি, কম্পিউটার প্রোগ্রামিংয়ে। ওকে, তাহলে আমরা কম্পিউটার প্রোগ্রামিং আমরা বুঝে ফেললাম যে আমরা কম্পিউটারকে একটা সেট অফ ইনস্ট্রাকশন দিব লিখিত আকারে, যে লিখিত আকারের জিনিসগুলো একটা ফাইল আকারে আমরা কম্পিউটারে সংরক্ষণ করব কম্পিউটারকে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা কোন ল্যাঙ্গুয়েজে কাজ করছি? আমরা যে কম্পিউটারকে ইনস্ট্রাকশনটা দিব এটা কোন ল্যাঙ্গুয়েজে দিব? কম্পিউটারে তো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে গোল্যাং, যেহেতু আমরা গোল্যাং শিখছি। তো গোল্যাংয়ের যে এক্সটেনশন সেটি হচ্ছে ডট গো। এরকম অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন যেমন পিএইচপি ডট পিএইচপি, সি শার্পের ডট সিএস, জাভার ডট জাভা, পাইথনের জন্য ডট পিআই, এই সবগুলো হচ্ছে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। ওকে, আমরা যেহেতু গোল্যাং শিখছি তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ডট গো ফাইল। ওকে, তাহলে ফাইল, এখন এই ডট গো ফাইলটা আমরা কিভাবে লিখব বা কিভাবে লিখি সেটা এখন আমরা দেখব। ওকে, আচ্ছা, সেটা দেখার জন্য আমি আরেকটা ফাইল নিচ্ছি। ওকে, এই ফাইলে আমরা এই ডট গো ফাইলটা মধ্যে ইনস্ট্রাকশনগুলো কিভাবে দিব সেটার জন্য আমাদেরকে কিছু নিয়ম শিখতে হবে বা স্ট্রাকচার জানতে হবে। তার আগে আমরা জানি যে দেখেন আমরা যখন মানুষ আর মানুষের মধ্যে যখন কমিউনিকেশন করি বা যখন কোনো লিখি কোনো কিছু, লেটস সে আপনি আমার কোম্পানিতে কাজ করেন, আপনি আমার কাছে একটা ছুটি নিতে চাচ্ছেন, তাহলে আমাকে কি ফর্মাল নিয়মে আপনাকে আমার কাছ থেকে ছুটি নেওয়ার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, রাইট? বা আপনি ধরেন আপনি কোথাও চাকরি পেতে চাচ্ছেন, তাহলে চাকরির জন্য আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে, রাইট? তাহলে এই অ্যাপ্লিকেশনটা কি আপনি কাগজ কলম নিয়ে জাস্ট যা ইচ্ছা লেখা শুরু করেন, বিষয়টা কি এরকম? নাকি একটা নির্দিষ্ট নিয়ম ফলো করেন? অফকোর্স একটা নির্দিষ্ট নিয়ম ফলো করেন, রাইট? সেই নিয়মটা কি? যেমন দেখেন এটা একটা, যদি আমি অ্যাপ্লিকেশনের কথা বলি,
যেমন দেখেন এটা একটা ফর্মাল লেটারের একটা নমুনা, যে প্রথমে আপনার ডেট থাকবে, তারপর কাকে লিখছেন, তার নাম এবং তার ডেজিগনেশন, হ্যাঁ, তারপর এই একটা গ্রিটিংস দিয়ে আপনার বিভিন্ন প্যারাগ্রাফে এই জিনিসটাকে লেখা, এবং লাস্টলি সিনসিয়ারলি দিয়ে আপনার নাম। এই যে একটা গঠন, যে মানে এটার যে একটা স্ট্রাকচার, যে প্রথমে আপনি ডেট দিচ্ছেন, তারপরে যে ব্যক্তিকে লিখছেন তার নাম, তাকে গ্রিটিংস করা এবং তার কাছে আপনার পরিচয় তুলে ধরার মাধ্যমে আপনার পুরো মেসেজটাকে ক্লিয়ার করে লেখা। তো ঠিক এরকমই কম্পিউটারকে আমরা যখন ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশনগুলোকেও আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে দিতে হবে। সেই ফরম্যাটটাই আমরা এখন শিখব। ওকে, এই এই একটা নির্দিষ্ট ফরম্যাটে যে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিই, এই ইনস্ট্রাকশনগুলোকে বলা হয় আসলে সিনট্যাক্স। ওকে, তো সিনট্যাক্স আর কিছুই না, একটা নির্দিষ্ট ফরম্যাট, যে ফরম্যাটে আমরা কম্পিউটার প্রোগ্রামকে বা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। ওকে, ইনস্ট্রাকশনগুলো কি? ইনস্ট্রাকশন হচ্ছে যে কাজের ইনস্ট্রাকশন, যে তুমি এটা করো, এটা করো, একটা সফটওয়্যার বানানোর জন্য যে ইনস্ট্রাকশনগুলো। ওকে, আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এই ইনস্ট্রাকশনগুলো তো অনেক ইনস্ট্রাকশন হতে পারে, রাইট? ধরেন একটা ইনস্ট্রাকশন আমি যদি লিখতে থাকি, এরকম হাজার 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 লাইন ইনস্ট্রাকশন হতে পারে, তাই না? যত বড় সফটওয়্যার তৈরি করবেন তত বড় ইনস্ট্রাকশন লেখার প্রয়োজন হবে, রাইট? এখন কোশ্চেন হচ্ছে এই যে হাজার হাজার লাইন অফ ইনস্ট্রাকশন আপনি যে কম্পিউটারকে দিতে যাচ্ছেন, এটা এই ইনস্ট্রাকশনটা কম্পিউটার 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ লাইন অফ কোডও একসাথে নিতে পারবে ইনস্ট্রাকশন হিসেবে, ওয়ান বাই ওয়ান প্রসেস করবে। কিন্তু অ্যাজ এ হিউম্যান আমরা কি আসলে এই 1 লক্ষ লাইন বা 5 লক্ষ লাইন একবারে লিখে বা দেখে অভ্যস্ত? আমরা কিন্তু অভ্যস্ত না। তাহলে কি করতে হবে আমাদের? আমরা ছোট 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 করে গ্রুপ করে 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 ইনফরমেশনগুলোকে বা ইনস্ট্রাকশনগুলোকে লেখার চেষ্টা করি। এই যে গ্রুপ করে করে ইনফরমেশনগুলোকে লেখার যে প্রসেস, সেটাকেই বলা হয় গোল্যাংয়ের ভাষায় প্যাকেজ। ওকে, তো প্যাকেজ আর কিছুই না। আমরা যদি প্যাকেজের ডেফিনেশন দেখি, প্যাকেজের ডেফিনেশনটা হচ্ছে এরকম: এ কালেকশন অফ প্রোগ্রাম অর সাবরুটিনস উইথ রিলেটেড ফাংশনালিটি। ওই একই, মানে কম্পিউটারকে কাজ করানোর জন্য রিলেটেড ফাংশনগুলোকে, মানে একটা নির্দিষ্ট টাইপের কাজগুলোকে একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে রাখা বা একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে রাখার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে প্যাকেজিং। ওকে, আরও সিম্পল করে যদি আমি বলতে যাই, আপনি রিয়েল লাইফে প্যাকেজের উদাহরণ কি দেখেন? প্যাকেজ মানে আপনার মাথার মধ্যে কি আসতেছে? যে একটা গিফট বক্স, ওর উপরে র্যাপিং পেপার দিয়ে কোনো কিছু মোড়ানো, এটা একটা প্যাকেজ, রাইট? তো ওই গিফট বক্সের মধ্যে কি থাকে? গিফট বক্সের মধ্যে অনেক গিফট থাকে, অনেকগুলো জিনিস থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, অনেকগুলো জিনিসও থাকতে পারে। তো সেইটাকে, তার মানে কি, গিফট প্যাকেজ হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ কন্টেইনার, যার মধ্যে অনেকগুলো জিনিস থাকে এবং এটা র্যাপ আপ করা থাকে। ঠিক এরকমই আপনি রিয়েল লাইফের প্যাকেজ যদি দেখেন, এই দেখেন রিয়েল লাইফের প্যাকেজের উদাহরণ হচ্ছে এটা, রাইট? এই যে দেখেন একটা বক্স, এই বক্সের মধ্যে কিছু স্টাফ থাকে, রাইট? এই যে দেখেন, আপনি যদি এই বক্সটা দেখাই, এই বক্সের মধ্যে এই যে কিছু একটা জিনিস দেখতে পাচ্ছেন, ডিম না কি যেন। তো এটা এটা মুখ বন্ধ করে আপনি কোথাও পাঠানোর জন্য পার্সেল করে পাঠানো হয়। তো এটাই হচ্ছে প্যাকেজ। ওকে, তো কম্পিউটারের ভাষায় ঠিক প্যাকেজটা এরকম না। কম্পিউটার ভাষায় প্যাকেজ হচ্ছে যে একটা, এই যে কম্পিউটারকে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেই, অনেক ইনস্ট্রাকশনগুলোকে আমরা এই প্যাকেজ আকারে ভাগ করে করে ফেলি। যেমন ধরেন আমরা একটা সফটওয়্যার বানানোর জন্য কি করার প্রয়োজন হয়? আমাদের সফটওয়্যার বানানোর জন্য অনেকগুলো ফর্ম হ্যান্ডেল করতে হয়। তারপরে ফর্ম থেকে ইউজাররা যখন ফর্ম সাবমিট করে, তখন তাদেরকে একটা নোটিফিকেশনের জন্য ইমেল দিতে হয়, হ্যাঁ? তারপর ডাটাবেজে আমাদের তার ফর্মের ইনফরমেশনটাকে ইনসার্ট করতে হয়, রাইট? তো তারপর কি হয় যে আমাদের ম্যানেজমেন্টকে দেখানোর জন্য, সেটার জন্য আবার রিপোর্ট প্রিপেয়ার করতে হয়। তাহলে দেখেন, এই যে ফর্ম, ইমেল, ডেটাবেজ, রিপোর্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা ধরনের কাজ, রাইট? সো এই জন্য এই প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা প্যাকেজের মধ্যে রাখতে পারি। যেমন ডাটাবেজের আপনার ইনসার্ট, আপডেট, তারপর ডিলিট করার জন্য আমরা আলাদা একটা প্যাকেজ বানাতে পারি। তারপরে এই রিপোর্ট জেনারেট করার জন্য আমরা রিপোর্ট নামে আর একটা প্যাকেজ বা মডিউল বানাতে পারি, রাইট? তো ঠিক এরকম মেল করার জন্য আমরা আলাদা মানে মেইল প্যাকেজ বানাতে পারি, বা কি বলবো, মেইল মডিউল বানাতে পারি। এরকম ফর্ম হ্যান্ডেল করার জন্য আমরা একটা ফর্ম হ্যান্ডলিং প্যাকেজ বা মডিউল বানাতে পারি। ওকে, তো ঠিক একই প্যাকেজ রিয়েল লাইফের যে এক্সাম্পল,
কম্পিউটার প্রোগ্রামিংয়ে একই রকম, খালি একটু ব্যতিক্রম হচ্ছে যে প্যাকেজ করার উদ্দেশ্যই হচ্ছে আসলে আমরা কাজগুলোকে, আমাদের অসংখ্য কাজগুলোকে একটা গ্রুপে ভাগ করে ফেলা, যাতে আমাদের কাজগুলোকে আমরা যাতে সহজে আইডেন্টিফাই করতে পারি এবং আমরা কাজগুলোকে যাতে একের পর এক সহজে সম্পন্ন করতে পারি। এবং সাধারণত কি হয়, একটা প্রজেক্টে বা একটা সফটওয়্যারে, একটা সফটওয়্যার কি একটা মানুষ বানায়? না, অনেকগুলো মানুষ বানায়। তাহলে এই যে অনেকগুলো মানুষ যে বানাবে, অনেকগুলো মানুষ কি একই জিনিস বানাবে? নো, অনেকগুলো জিনিস একটা সফটওয়্যারের বিভিন্ন ভাগের অনেক অংশ বানাবে। যেমন ধরেন এই একটা সফটওয়্যারের মধ্যে আমরা একটু আগে কি বললাম, যে এই যে ফর্ম একটা কাজ, ইমেল পাঠানো একটা কাজ, ডাটাবেজে ডাটা স্টোর করা, ইনসার্ট আপডেট ডিলিট একটা কাজ, রিপোর্ট তৈরি করা একটা কাজ। তাহলে এই চান্সেস আর যে হতে পারে যে আপনি প্রত্যেকটা কাজগুলোকে, একটা নির্দিষ্ট শ্রেণীর কাজগুলোকে আপনি একটা নির্দিষ্ট শ্রেণীর লোকের মধ্যে দিয়ে দিলেন। যেমন ফর্মটা হয়তো মিস্টার এ করলো, ইমেলের কাজটা হয়তো মিস্টার বি করলো, ডেটাবেজের কাজটা হয়তো মিস্টার সি করলো, রিপোর্টের কাজ হচ্ছে মিস্টার ডি করল বা ইএফ যাই বলেন না কেন সেই করলো। ঠিক আছে, তাহলে আমাদের কি কাজগুলোকে সহজ হয়ে যাচ্ছে। তাহলে প্যাকেজ আর কিছুই না, প্যাকেজ হচ্ছে একটা স্পেশাল পদ্ধতি, যে পদ্ধতিতে সিমিলার কাজগুলোকে আমরা সিমিলার কাজের ইনস্ট্রাকশনগুলোকে আমরা আলাদাভাবে লিখে রাখি বা ফাইল করে করে লিখে রাখি। ওকে, ঠিক রিয়েল লাইফের আমরা একটু আগে যেমন দেখলাম এই ফোল্ডার, এই যে টডের ফোল্ডারের মধ্যে আমরা টড রিলেটেড কাজগুলোকে রেখেছি, লেসনকে আমরা লেসন রিলেটেড কাজগুলোকে মানে ফাইলগুলোকে রেখেছি, রাইট? তো লেসন হচ্ছে এটা একটা প্যাকেজ, টড এখানে আরেকটা প্যাকেজ। টডের সাথে, টড প্যাকেজের মধ্যে টডের সাথে যে কাজগুলো করেছি সেটাকে লিখেছি, আর লেসন প্যাকেজের মধ্যে আমাদের এই মাস্টার একাডেমির ভিডিও তৈরি করার জন্য যা যা তৈরি করেছি সেগুলোকে আমরা লিখছি। যেমন দেখেন এই থাম্বনেইলের মধ্যে আমরা যত থাম্বনেইল তৈরি করেছি সেই থাম্বনেইলগুলোকে এখানে এই যে দেখতে পাচ্ছেন, রাইট? এই একটা আউটপুট আর একটা হচ্ছে এটার যে র ফাইল, পিএইচডি ফরম্যাট। ওকে, দ্যাটস ইট, খুব সিম্পল জিনিস, রাইট? তো এই মানে কম্পিউটার প্রোগ্রামিং ছাড়া এগুলোকে আমরা বলছি ফোল্ডারের মধ্যে রাখতেছি, বাট প্রোগ্রামিংয়ে তো আসলে ফোল্ডার বলে না, প্রোগ্রামিংয়ে আরও অর্গানাইজভাবে এগুলোকে বলা হচ্ছে প্যাকেজ। ওকে, আর কিছুই না, সিম্পল। আচ্ছা, প্যাকেজ বলার উদ্দেশ্যটা, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই ফোল্ডারগুলোকে, এই প্যাকেজগুলোকে কিন্তু আমরা কাজ করার পরে সার্ভারে আবার পাঠাই, মানে সার্ভারে আপলোড করি আপনার ডিপ্লয় করার জন্য বা রিয়েল ফাংশনগুলো এক্সিকিউট করার জন্য। এই জন্য যেহেতু প্রথমে আমরা তৈরি করি তারপরে আবার সার্ভারে পাঠাই, এই জন্য এটাকে প্যাকেজ বলা হয়, ঠিক রিয়েল লাইফের প্যাকেজের মতো। যে প্রথমে আপনি কি করলেন, যে প্রথমে আপনি আপনার বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে এসে আপনি বক্সের মধ্যে ঢোকালেন, তারপরে র্যাপ আপ করলেন, এভাবে বাঁধলেন, তারপরে এই যে বাঁধার পরে সে আপনি কুরিয়ার কোম্পানিতে দিলেন, সেই কুরিয়ার কোম্পানি আবার এটাকে শিপ করে যে রিসিভার আছে তার কাছে পাঠায় দিল। এই জন্য এগুলোকে বলা হচ্ছে, পুরো প্রক্রিয়াটা হচ্ছে একটা প্যাকেজিং। ওকে, তো ঠিক এরকম রিয়েল লাইফে আমরা প্রোগ্রামিংয়েও এই কাজগুলোকে প্রথমে লিখি, আমাদের কম্পিউটারের ফাইলের মাধ্যমে লিখি, লেখার পর সেটাকে আবার রিমোট সার্ভারে আপলোড করি। তো এই যে মানে আমার কম্পিউটার থেকে রিমোট কম্পিউটারে এই যে পাঠাচ্ছি ফাইলগুলোকে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাকেজিং। আসলে আলটিমেটলি প্যাকেজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভবিষ্যতে এগুলোকে রিমোট কম্পিউটারে ইনস্টল করব বা পাঠাবো। কারণ কি, ও রিমোট কম্পিউটারে আসলে এই প্রোগ্রামটা রান করবে। নর্মালি আমাদের ডেভেলপারের কম্পিউটারে তো অ্যাপ্লিকেশনগুলো রান করে না, অ্যাপ্লিকেশন রান করে রিমোট আরেকটা কম্পিউটারে, অর্থাৎ ক্লায়েন্টের কম্পিউটারে। সেটাকেই তো সেখানে যেহেতু আমরা পাঠাই, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে প্যাকেজ ফাইল। ওকে, প্যাকেজ ইজ আ সিমিলার কনসেপ্ট অফ ফোল্ডার, বাট একটু মোর দ্যান ফোল্ডার। হ্যাঁ, তো ফোল্ডারে যেমন আপনি কোনো কিছু ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, প্যাকেজের মধ্যে সেটা ভিজুয়ালি দেখতে পাচ্ছেন না, সেটা রিটেন ফরম্যাটে থাকতেছে। তো সাধারণত একটা প্যাকেজের মধ্যে রিলেটেড কাজগুলোই থাকে। এই জন্য আমরা ডেফিনেশন থেকে এখানে দেখলাম যে কালেকশন অফ প্রোগ্রাম অথবা সাবরুটিন উইথ রিলেটেড ফাংশনালিটি। ওকে, যেমন এই যে ফর্ম প্যাকেজের মধ্যে শুধু ফর্ম হ্যান্ডলিং এর জন্য যে কাজ সেগুলো থাকবে, ইমেল প্যাকেজের মধ্যে ইমেল রিলেটেড যে কাজগুলো সেই কাজগুলো বা সেই ইনস্ট্রাকশনগুলো দেয়া থাকবে কম্পিউটারকে। ওকে, এই ডাটাবেস প্যাকেজের মধ্যে শুধুমাত্র ডাটাবেস ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য যে কাজ সেগুলো থাকবে। রিপোর্ট প্যাকেজের মধ্যে শুধু রিপোর্ট জেনারেট করার জন্য যে আমরা কাজগুলো করব সেগুলোকে রাখবো। ঠিক আছে, তো দিস ইজ কল প্যাকেজ। ওকে, সো আমরা আমরা ফাইল শিখলাম, ফোল্ডার শিখলাম, ফাইলের আবার এক্সটেনশন শিখেছি,
প্যাকেজ শিখলাম। ওকে, এবার এখন প্যাকেজের কাজটা কি? প্যাকেজের কাজ আসলে কিছুই না। প্যাকেজ করার সুবিধাটা হচ্ছে যে যখন এই দেখেন ছোট ছোট করে আপনি কাজগুলোকে ভাগ করে ফেললেন, এই ভাগ করার একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো হচ্ছে যখন আপনি ধরেন এখন আপনি একটা সফটওয়্যার তৈরি করছেন, ভবিষ্যতে তো আপনি এরকম আরও সফটওয়্যার তৈরি করবেন, রাইট? তো আরও যখন সফটওয়্যার তৈরি করবেন সেই সফটওয়্যারগুলোতেও যখন ফর্ম হ্যান্ডেল করতে হতে পারে, রাইট? তো সেই সফটওয়্যারগুলোতে যখন ফর্ম হ্যান্ডেল করবে তখন চান্সেস আর যে আপনি এর আগের সফটওয়্যারে যে ফর্ম হ্যান্ডেল করেছিলেন সেই কোডগুলোকে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন। সেই পুনরায় ব্যবহার করাটাকেই বলতেছে রিইউজেবল। ওকে, আচ্ছা, এখন তার মানে কি যে আপনি যখন এই প্যাকেজ আকারে ছোট ছোট কাজগুলোকে ভাগ করে রাখলেন, তাহলে ভাগ করার সুবিধা হচ্ছে যে পরবর্তীতে আপনি এই কোডগুলোকে পুনরায় কাজ করার সুযোগ পাবেন বা রিইউজেবল করার। আপনার তার মানে কি সময় বেঁচে যাবে। তাহলে মেক রিইউজেবল কোড, দে হেল্প ইউ অর্গানাইজ রিলেটেড গো সোর্স ফাইলস টুগেদার ইনটু এ সিঙ্গেল ইউনিট। হ্যাঁ, অফকোর্স। এই যে দেখেন আমরা এই ফর্ম, ইমেল, এই ডেটাবেস, রিপোর্ট এইগুলাকে রিলেটেড মানে এই ৪টা আলাদা আলাদা কাজকে আমরা আলাদা আলাদা প্যাকেজের মধ্যে রাখতে পারি। যেমন এখানে ফর্ম হ্যান্ডেলিংয়ের কাজগুলোকে আমরা প্যাকেজ ফর্মের মধ্যে রাখতে পারি। সেন্ড ইমেলের কাজগুলোকে আমরা প্যাকেজ ইমেলের মধ্যে রাখতে পারি, রাইট? ডাটাবেজের কাজগুলোকে আমরা প্যাকেজ ডিবির মধ্যে রাখতে পারি, রাইট? রিপোর্টের কাজগুলো ধরেন আমরা প্যাকেজ রিপোর্টের মধ্যে রাখতে পারি, রাইট? যখন কাজ শুরু করব তখন জিনিসগুলোকে আরও ক্লিয়ার করে ফেলবো। ওকে, তারপর আরেকটা সুবিধা কি? মেকিং দেম মডিউলার, রিইউজেবল অ্যান্ড মেইনটেনেবল, যেটা তো একটু আগে বললামই যে এগুলাকে রিইউজেবল মানে পরবর্তীতে যখন প্রয়োজন তখন যাতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, এবং এগুলা মেইনটেনেবল। মেইনটেনেবল মানে হচ্ছে যে পরবর্তীতে যখন কোনো বাগ হবে বা কোনো প্রবলেম দেখা দিবে তখন সেগুলোকে আমরা যেহেতু ছোট ছোট করে আমরা ভাগ করে ফেলছি, ওই বাগগুলো ধরা খুব সহজ হয়ে যাবে। আপনি ইমাজিন করেন যে ১,০০,০০০ লাইন অফ কোড আপনার একটা ফাইলের মধ্যে আছে, সেখান থেকে কোনো বাগ হলে আপনাকে কিন্তু খুঁজে বের করাও খুব কষ্ট হয়ে যেত, রাইট? কিন্তু যখন আমরা এরকম প্যাকেজ বা এরকম ছোট ছোট মডিউল করে করে ভাগ করে ফেলেছি, তখন কিন্তু খুব সহজ যে একটা এরর দিলে আমরা বুঝতে পারবো এররটা কোথায়। এররটা মেইল পাঠানোর সময় হয়েছে, তার মানে কি আমাদের ওই মেইল পাঠানোর জন্য যে প্যাকেজগুলো বা যে প্রোগ্রামিংয়ের ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর মধ্যে খুঁজলেই আমার প্রবলেমটা আমি আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তো সেটাই বলা হচ্ছে যে মেইনটেনেবল নীতিটা এটার জন্য ইজি হয়ে যাচ্ছে, রাইট? তো ওকে, এবার আমরা প্যাকেজও শিখে ফেললাম। এবার আমরা এই গো কোডটাকে আমরা সত্যিকার অর্থে আমরা এবার গো কোডগুলাকে কিভাবে কম্পিউটারের মধ্যে কোন ইনস্ট্রাকশন পদ্ধতি ফলো করে লেখা হয় সেটা আমরা শিখব। তো কম্পিউটারকে এই স্ট্রাকচার্ড ওয়েতে যে লেখার পদ্ধতি সেটাকে বলা হয় সিনট্যাক্স। আমি তো একটু আগে বলেছি মানে কম্পিউটারকে টাস্ক দেওয়ার জন্য যে গো ফাইল তৈরি করব আমরা, সেই ফাইল সেই গোল্যাংয়ের প্রত্যেকটা ফাইলের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। ঠিক যেমনটা আমরা একটু আগে বলেছি যে আপনি রিয়েল লাইফে কোনো একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে, ঠিক এই গোল্যাংয়ের জন্য একটা নির্দিষ্ট রুলস আছে। সেই রুলসটা হচ্ছে প্রথমেই আপনি যে কাজটা করবেন সেই কাজটার একটা নাম দিতে হবে। যেমন এই যে প্যাকেজ, লেটস সে প্যাকেজ মেইন, হ্যাঁ? তারপর এই প্যাকেজটার সাথে অন্য অন্য প্যাকেজ যে রিলেটেড আছে কিনা সেটার জন্য আপনাকে প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ? আমি প্রথমে বলে যাচ্ছি, তারপর আমি এগুলোকে আবার এক্সপ্লেন করব। ১ নম্বর, ২ নম্বর, আচ্ছা ৩ নম্বর হচ্ছে যে আপনার প্রত্যেকটা প্যাকেজে প্রত্যেকটা ফাইলের মধ্যে একটা আপনাকে কি ইনস্ট্রাকশন দিতে হবে, বা ইনস্ট্রাকশনকে আমরা বলি কাজ, বা কাজের ইংরেজি হচ্ছে ফাংশন। ওকে, এই ৩টা ওয়েতে প্রত্যেকটা গো ফাইলের মধ্যে আমরা এই ৩টা কাজ করব, বা এই ৩টা পোর্শন ডিফাইন করার মাধ্যমে একটা গো ফাইলের ফরম্যাট বা সিনট্যাক্সকে আমরা ফলো করব বা অ্যাপ্লাই করব। ওকে, প্রথম পার্টটা হচ্ছে প্যাকেজ মেইন, অথবা প্যাকেজের পরে প্যাকেজের নেম অফ দ্য প্যাকেজ। ওকে, তারপরে প্যাকেজ ইম্পোর্ট, তারপরে হচ্ছে ফাংশনগুলো। এখানে যেমন আমরা মেইন ফাংশন করেছি, এখানে এনি ফাংশন নেম, এনি নেম। ওকে, এনি মানে যে কাজগুলো করব সেই কাজগুলোর নাম। এই কাজ মানেই হচ্ছে ফাংশন। ফাংশনের শর্ট ফর্ম হচ্ছে TION আর দেয় নেই আর কি, সহজে। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সরাসরি ফাংশনই লেখা লাগে, কিন্তু গোল্যাংয়ে সরাসরি ফাংশন না দেখে এটাকে ছোট করে ফেলছে যে ফাং। ওকে, আচ্ছা, এখন এই প্যাকেজটা তো আমরা এতক্ষণ শিখলাম। প্যাকেজের একটা নাম দিতে হবে। লেটস সে আপনি
ইমেল করার জন্য প্যাকেজ লিখছেন, তাহলে এটার নাম হবে প্যাকেজ ইমেল। ওকে, তো এখানে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন, তবে আমরা রিকমেন্ড করবো সবসময় ছোট হাতের লেখার জন্য, লোয়ার কেস লেটারে। ওকে, তারপরে প্যাকেজ ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে হচ্ছে আর কিছুই না, যে এই যে আপনি যেমন একটা ইমেল তৈরি করার কাজ লিখছেন, তো ঠিক আপনার আরেকজন প্রোগ্রামার, আমরা তো একটু আগে বিভিন্ন প্রোগ্রামারের মধ্যে কাজগুলোকে ভাগ করে দেওয়ার কথা বললাম, রাইট? যেমন আপনি হয়তো ইমেলের প্যাকেজটা লিখছেন, ডাটাবেজের কাজটা করার জন্য হয়তো এই প্যাকেজটা হয়তো আরেকজন লিখতেছে, এই রিপোর্টের জন্য হয়তো এই প্যাকেজটা হয়তো আরেকজন লিখতেছে, এই ফর্মের জন্য কাজটা হয়তো আরেকজন লোক লিখতেছে। তাহলে কি এই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্যাকেজ তারা কাজ করতেছে, তো এই প্যাকেজগুলোকে ফাইনালি তো আপনার একটা জায়গায় এসে জমা করতে হবে, মানে এক জায়গায় সবগুলোকে রেখে তারপরে আপনাকে কাজগুলা শুরু করতে হবে, তাই না? তো এই জন্য এই যে ওয়েতে মানুষের কাজগুলাকেও আপনি আপনার প্রোগ্রামের মধ্যে ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট মানে হলো আপনার এখানে ঢোকানো, আপনার এই ফাইলের মধ্যে ঢোকানো বা আপনার প্যাকেজের মধ্যে ঢোকানো, অর্থাৎ মানুষের প্যাকেজের কাজ আপনার প্যাকেজের মধ্যে ঢোকানোটাই হচ্ছে ইম্পোর্ট প্রক্রিয়া। তো ইম্পোর্টের একটা নিয়ম আছে বা সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটা হচ্ছে এই যে ইম্পোর্ট দেওয়ার পরে স্পেস দিয়ে আপনি ডাবল কোটের মধ্যে মানুষের যে প্যাকেজ, সেই প্যাকেজের পুরো নামটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আমি এখানে নাম যেহেতু এখন নাই আমি দিচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, তাহলে প্রথম পার্টটা কি? এই প্রথম যে পার্ট, এই পার্টটার নাম হচ্ছে প্যাকেজ ডিক্লারেশন, অর্থাৎ প্যাকেজের নাম বলা, নাম দেওয়াটাই হচ্ছে প্যাকেজ ডিক্লারেশন। লেটস সে আমরা একটা রিয়েল লাইফ প্যাকেজের ডিক্লারেশন যদি দেখি, যে প্যাকেজ, লেটস সে প্যাকেজ ইমেল। ওকে, এটার কাজ হবে ইমেল করা। আচ্ছা, এখন তারপরের কাজ কি? প্যাকেজ ইম্পোর্ট। 2 নম্বর কাজ হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট। প্যাকেজ ইম্পোর্ট কিভাবে করতে হয়? প্রথমে ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে প্যাকেজের নাম। লেটস সে আপনার আরেক ফ্রেন্ড কাজ করেছে রিপোর্ট মডিউলে, তাহলে এটার নাম হবে রিপোর্ট, ইম্পোর্ট রিপোর্ট। ওকে, আচ্ছা, আপনার আরেকটা ফ্রেন্ড হয়তো কাজ করেছে লেটস সে ফর্মের, তাহলে এই যে ইম্পোর্ট ফর্ম। ওকে, ঠিক আছে, এইভাবে যতগুলো আপনার ফ্রেন্ড কাজ করেছে সবগুলো আপনি এখানে ইম্পোর্ট করবেন, এক লাইন বাই লাইন ইম্পোর্ট করবেন। কি আরেকটা কি হতে পারে? লেটস সে ডাটাবেজ বা সংক্ষেপে ডিবি। ওকে, এই তো। তাহলে দেখেন এই মানুষের যে 3টা ফাইল এখানে আমরা দেখেছি, সেগুলো আপনি এই যে নিচের অংশে প্যাকেজ ইম্পোর্ট অংশে লিখছেন, আর আপনি যে কাজটা করছেন সেটা প্যাকেজ ডিক্লারেশন বা প্রথম অংশে লিখছেন। ওকে, তারপরে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো এখানে লিখতে হবে। কাজগুলোকে কি করব? ফাংশন করব, মানে কাজ মানে হচ্ছে ফাংশন, তাহলে সেগুলো এই যে ফাং করে ফাংশন, ধরেন ইমেল যেহেতু করছেন, আপনি হয়তো ইমেল প্রথমে টেমপ্লেট তৈরি করতেছেন, লেটস সে মেক টেমপ্লেট বা ক্রিয়েট টেমপ্লেট, হোয়াট এভার, মেক টেমপ্লেট। তারপরে হয়তো বা আপনি এটাকে পার্স টেমপ্লেট, হ্যাঁ, আপনার কাজের সুবিধার্থে আমি এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তারপরে হয়তো আপনি সেন্ড ইমেল, হ্যাঁ, সেন্ড টেমপ্লেট বা সেন্ড সেন্ড নামে ফাইনালি একটা ফাংশন থাকবে, রাইট? তো এরকম অসংখ্য আপনার কাজ অনুযায়ী একটা ফাংশনও হতে পারে একটা প্যাকেজের মধ্যে, আবার 10টা ফাংশনও হতে পারে, 100টাও হতে পারে। তবে চান্সেস আমরা খুব ছোট ছোট করেই সাধারণত লিখি, যাতে পরবর্তীতে ডিবাগ করা বা প্রবলেম হলে আইডেন্টিফাই করাটা সহজ হয়। ওকে, তাহলে খুবই সিম্পল। তাহলে আমরা দেখলাম যে গোল্যাংয়ে কিভাবে এক্স্যাক্টলি প্যাকেজ লিখতে হয়। ওকে, এবার আমরা এই পদ্ধতি ফলো করে এবার আমরা এতক্ষণ যা শিখলাম এগুলো আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা শুরু করব। ওকে, এর আগে আমরা দেখিয়েছিলাম আমরা গোল্যাংয়ের প্রজেক্ট ফোল্ডার তৈরি করেছিলাম, যেগুলোকে আমরা বলতেছি ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেসের মধ্যে 3টা ফোল্ডার রাখতে হয়, বিন, প্যাকেজ, সোর্স। তো আমরা সোর্সের মধ্যে আমাদের সোর্স কোডগুলোকে লিখি, সোর্সের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি মাস্টার একাডেমি নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম আগেই। এখানে সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে ফ্রেশ করে শুরু করছি। দেখেন এই প্রজেক্ট, আপনার ওয়ার্কস্পেসের মধ্যে যে প্রজেক্টের নামগুলো লিখবেন সেগুলো অবশ্যই চেষ্টা করবেন সবসময় ছোট হাতের দেওয়ার, এবং মধ্যবর্তী যদি কোনো দুটো সেন্টেন্স হয় তাহলে স্পেস না দিয়ে, স্পেস বা হাইফেন না দিয়ে আন্ডারস্কোর দিবেন। যেমন দেখেন এখানে কিন্তু আমি আন্ডারস্কোর দিয়েছি। হ্যাঁ, ওকে, এবার আমরা এখানে একটা গোল্যাংয়ের ফাইল তৈরি করব। এই ফাইলের একটা নাম দিতে হয়, রাইট? সো এটার নাম আমরা যে কোনো নাম দিতে পারি, বাট গোল্যাংয়ের ডিফল্ট কনভেনশন হচ্ছে যে প্রথম যে ফাইলটা আপনি তৈরি করবেন সেটার নাম হবে main.go। ওকে, এক্সটেনশন তো গো আমরা শিখলাম, মেইনই কি দিতে হবে ম্যান্ডেটরি কিনা? এটা ম্যান্ডেটরি না, আপনি যে কোনো নামই দিতে পারেন, তবে কনভেনশন হচ্ছে মেইন। ওকে, গোল্যাং এর ফাইল তৈরি করার 3টা স্ট্রাকচার আমরা শিখলাম। মানে প্রথমে প্যাকেজ ডিক্লারেশন, অর্থাৎ প্যাকেজের নাম দিতে হয়। এখানে যেহেতু এটা আমরা
প্রথম প্যাকেজ তৈরি করতেছি, সেই জন্য এটাকে আমরা বলতেছি প্যাকেজ মেইন। তারপরে মানুষের তৈরি করা প্যাকেজগুলোকে আমরা ইম্পোর্ট করব। সেই ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট, তারপরে স্পেস, তারপর ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে আপনার যে মানুষের কাজের কোডটা লিখছেন সেটার নাম। লেটস সে এখানে আমরা গোল্যাং এর বিল্ট ইন একটা প্যাকেজ আছে এফএমটি বা ফরম্যাট, সেটাকে ব্যবহার করব, এই জন্য ইম্পোর্ট এফএমটি, তারপরে স্পেস দিয়ে আপনি যে কাজটা করবেন সেই ফাংশন বা কাজের নামটা। তা আমি এখানে কি কাজ করব, যেহেতু এটা প্রথম প্রোগ্রাম সেহেতু আমাকে মেইন লিখতে হবে। এটা হচ্ছে একটা ফাংশন লেখার সিনট্যাক্স। প্রথমে ফাং কিওয়ার্ড, তারপরে সেই ফাংশনের নাম, তারপরে প্যারেনথিসিস। এই যে প্রথম ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, এগুলো আমরা বাংলাদেশে প্রথম এবং সেকেন্ড ব্র্যাকেট হিসেবে চিনি। তো এগুলোকে আসলে প্রোগ্রামিং এর ভাষায় বা কম্পিউটিং এগুলোকে বলে প্যারেনথিসিস। ওকে, তাহলে মেইন লেখার পরে প্যারেনথিসিস দিলাম, মানে এটা হলো ওপেনিং প্যারেনথিসিস, এটা হলো ক্লোজিং প্যারেনথিসিস। ওকে, তারপর হচ্ছে এগুলোকে আমরা কি বলি, আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি। কম্পিউটিং এ এগুলোকে বলা হয় ব্রাসেস। ওকে, ব্রাসেস, BRACES, ব্রাসেস। ওকে, তো এটা হলো ওপেনিং ব্রাসেস বা কার্লি ব্রাসেসও বলা হয়। এটা হলো ওপেনিং কার্লি ব্রাসেস, আর এটা হচ্ছে ক্লোজিং কার্লি ব্রাসেস। তাহলে একটা ফাংশন লেখার তিনটা নিয়ম: প্রথমে ফাং কিওয়ার্ড, তারপরে ফাংশনের নাম, তারপরে প্যারেনথিসিস, তারপরে ওপেনিং এবং এন্ডিং কার্লি ব্রাসেস। এই ওপেনিং এবং এন্ডিং কার্লি ব্রাসেসের মধ্যে আমরা যাই লিখি সেগুলো হলো ফাংশনের বডি। এগুলো হচ্ছে বডি, মানে বডির মধ্যে আমরা আসলে লিখি, মানে কোনো একটা ইনস্ট্রাকশন আমরা লিখি, সেটা আমরা এখনই দেখব। ওকে, আচ্ছা, এখন সেভ করি। এটা হচ্ছে একটা এমটি প্রোগ্রামের নমুনা। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই প্যাকেজ মেইন আমরা লিখলাম কেন? এটার জন্য আমি যদি খুব সিম্পল একটা উদাহরণ দেই, যেমন দেখেন আপনার বাসার বাড়ির কথা চিন্তা করেন। আপনি ধরেন আপনার বাসায় অনেকগুলো রুম, আপনার একটা বাসায় অনেকগুলো রুম। যেমন দেখেন এটা ঠিক আমার বাসার একটা ডায়াগ্রাম। হ্যাঁ, এটা আমার ড্রয়িং রুম, এটা বেডরুম, এটা টয়লেট, স্টাডি রুম, কিচেন, বারান্দা, বেডরুম। হ্যাঁ, তো এখন কোশ্চেন হচ্ছে যে এই রুমগুলোর মধ্যে আপনি ঢুকবেন কোথায়? এই এই জায়গাটায় যদি আপনি আসতে চান আমার বাসার ভেতরে, তাহলে প্রথমে আসতে হবে কোন কোন দরজা দিয়ে? দেখেন এই যে ফাঁকা যে জায়গা, এগুলো হলো দরজা। হ্যাঁ, এই বারান্দায় যাওয়ার দরজা হচ্ছে এই জায়গাটায়, এই বেডরুমে যাওয়ার দরজাটা হচ্ছে এই জায়গাটায়, এই বেডরুমে যাওয়ার দরজাটা হচ্ছে এই জায়গাটায়। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এই পুরো অ্যাপার্টমেন্টে আপনি কিভাবে আসবেন? আসার জন্য একটা মেইন এন্ট্রি পয়েন্ট লাগবে না? বা মেইন এন্ট্রি লাগবে। মেইন এন্ট্রিটা হবে আসলে এই জায়গা দিয়ে। ওকে, এটাকে বলা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে মেইন এন্ট্রি। এই এন্ট্রি পয়েন্টগুলো এই রুমে ঢোকার জন্য, এই এন্ট্রি পয়েন্টটা এই রুমে ঢোকার জন্য, এই এন্ট্রি পয়েন্টটা এই রুমে ঢোকার জন্য, বাট এই পুরো অ্যাপার্টমেন্টে ঢোকার জন্য একটা মেইন এন্ট্রি পয়েন্ট লাগবে। সেই এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা। ওকে, এটা দেখা যাচ্ছে কিনা, আমি মাউসের কার্সারটা যেখানে ঘোরাচ্ছি সেটাই হচ্ছে এই জায়গাটা। ওকে, তো ঠিক এরকম প্রোগ্রামিং এ আপনি প্যাকেজ করে করে ফাইলগুলোকে রাখছেন। তো এখন অনেক প্যাকেজ আপনার একটা প্রজেক্টের মধ্যে থাকতে পারে, তাই না? ধরেন 10টা, 20টা, 30টা। তো কম্পিউটার, আপনার এই গোল্যাং এর কম্পাইলার কিভাবে বুঝবে যে কোনটা মেইন, কোনটা আমার সবার আগে করতে হবে? এটা কম্পিউটার কিভাবে বুঝবে? এটা বোঝার তো একটা ওয়ে লাগবে না? সেই ওয়েটাই হচ্ছে প্যাকেজ মেইন। অর্থাৎ প্যাকেজ মেইন হচ্ছে আপনার একটা গোল্যাং প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ ওই যেখান থেকে কম্পিউটার কম্পাইলার কোডগুলোকে রিড করা শুরু করবে। ওকে, আচ্ছা, এবার রিড করার প্রশ্ন যেহেতু চলে আসলো, কম্পিউটার কিভাবে রিড করে? এই কম্পাইলার আমাদের সোর্স কোডগুলোকে কিভাবে রিড করে? খুবই সিম্পল। ওপর থেকে নিচে, আমরা যেভাবে মানুষরা রিড করি, ওপর থেকে নিচে এবং বাঁ থেকে ডানে। হ্যাঁ, এই যে মানে প্রথমে এটার লাইন নাম্বার 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে রিড করে। এবং প্রত্যেকটা লাইনে যখন সে থাকে তখন আবার এই বাঁ থেকে এই যে পি, মানে ধরেন প্রথমে এই যে পি পড়বে, তারপর এ, তারপর সি, তারপর কে, তারপর এ, জি, ই, স্পেস, এম, এ, আই, এন, এইভাবে কম্পিউটার রিড করবে। মানে ওপর থেকে নিচে, বাঁ থেকে ডানে, এভাবে একটা কম্পিউটার প্রোগ্রাম বা একটা কম্পাইলার, গোল্যাং এর কম্পাইলার বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার সোর্স কোডগুলোকে ওপর থেকে নিচে এবং বাঁ থেকে ডানে 1 বাই 1 সে রিড করে। এবং যখন কোনো লাইনে সে প্রবলেম বা বাগ দেখতে পায় তখন সেটা সে বলে দেয়। যে লেটস সে ধরেন এই লাইনে যদি আমার কোনো একটা বাগ থাকে তাহলে বলে দিবে যে এই লাইনটা কত, দেখেন 1, 2,
3 নাম্বার লাইনের ধরেন আমার কোশ্চেন হচ্ছে যে ধরেন এফএমটির জায়গায় আমি তো এফএম লিখেছি, তাহলে এররটা কোন জায়গায় আসবে? 3 নাম্বার লাইনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 3 মানে 3:11 এরকম একটা এরর মেসেজ হবে যে 3 নাম্বার লাইনের 11 নম্বর জায়গাটায় বা এই যে এফএমটি যেখান থেকে শুরু করেছি সেই জায়গাটায় হয়তো প্রবলেম। ওকে, তাহলে আমরা আমার মনে হয় প্যাকেজ মেইন কেন লিখতে হয় সেটা বুঝে ফেলেছি। তো গোল্যাং এর ডিফল্ট নিয়ম হচ্ছে যে অনেকগুলো প্যাকেজের মধ্য থেকে যে কম্পিউটার বা আপনার কম্পাইলার যে প্যাকেজটা সবার আগে রিড করা শুরু করবে সেটি হচ্ছে প্যাকেজ মেইন। অর্থাৎ ডেফিনেশন যদি আমি অফিসিয়ালি বলতে যাই, প্যাকেজ মেইন হচ্ছে দ্য প্যাকেজ মেইন টেলস দ্য গো কম্পাইলার দ্যাট দ্য প্যাকেজ শুড কম্পাইল অ্যাজ অ্যান এক্সিকিউটেবল প্রোগ্রাম ইনস্টেড অফ আ শেয়ার্ড লাইব্রেরি. The main function in the package main will be the entry point of our executable program. When you build shared libraries, you will not have any main package and main function in the package. আচ্ছা, এটার মানে বলতেছে যে প্যাকেজ মেইন গো কম্পাইলারকে আপনার এক্সিকিউটেবল ফাইল তৈরিতে সাহায্য করে এবং প্যাকেজ মেইন মানেই হচ্ছে যে আপনার একটা এন্ট্রি পয়েন্ট। ওকে, এবং এই প্যাকেজ মেইন আপনার যখন থাকবে তখন যে ফাইলের মধ্যে প্যাকেজ মেইন থাকবে তার মানে আমরা কম্পাইলার সেই প্যাকেজ মেইন ফাইলটার বাইনারি ফাইল তৈরি করবে। ওকে, তো যখন আমরা কম্পিউটারকে বলবো যে তোমার বাইনারি ফাইল তৈরি করার দরকার নাই, তখন আমরা প্যাকেজ মেইনের পরিবর্তে অন্য কিছু লিখব। এই বাইনারি ফাইল তৈরি না করে কোডগুলোকে রিইউজেবল করার জন্য আমরা যে নাম দেই, যে লেটস এটা যদি ইমেলের জন্য হতো, সেটাকে বলা হচ্ছে আবার লাইব্রেরি। ওকে, তো লাইব্রেরি আমরা সবাই জানি লাইব্রেরি বা আপনার আরেকটা প্যাকেজ বা সোর্স কোড। ঠিক আছে, এই তো প্যাকেজগুলোকে রিইউজ করার জন্য আমরা সাধারণত অন্য নাম দিই, আর এক্সিকিউটেবল ফাইল তৈরি করার জন্য আমরা প্যাকেজ মেইন দিই। এবং প্রত্যেকটা গোল্যাং এর ইএক্সি ফাইল তৈরি করার জন্য একটা প্রজেক্টের মধ্যে একটাই মেইন প্যাকেজ থাকতে পারবে, অর্থাৎ মেইন প্যাকেজ আপনার মাল্টিপল কিন্তু থাকতে পারবে না। গোল্যাং প্রোগ্রামের মেইন ফাইল একটাই থাকবে। ওকে, আমরা এবার লিখে ফেলি যে আমরা যেহেতু এই যে অন্যের একটা ফাংশন বা তার প্যাকেজের ফাইল ব্যবহার করছি এফএমটি, তাহলে এফএমটির মধ্যে থেকে আমরা একটা স্পেশাল ফাংশন আছে প্রিন্ট এলএন, এই ফাংশনটাকে আমরা ব্যবহার করব। প্রিন্ট এলএন আর কিছুই না, একটা আমরা এখানে যাই লিখে দিব কম্পিউটার সেটাই আমাদেরকে দেখাবে স্ক্রিনে। হ্যাঁ, আমরা লিখে দিচ্ছি হ্যালো বাংলাদেশ। ওকে, আমাদের একটা গোল্যাং এর সঠিকভাবে সঠিক সিনট্যাক্সে আমরা একটা গোল্যাং এর প্রথম ফাইল আমরা তৈরি করে ফেলেছি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা এটাকে রান করব। ওকে, রান করার জন্য আমরা আমাদের এই প্রজেক্টে গেলাম, যাওয়ার পর আমরা এইখানে আমাদের কমান্ড লাইন ওপেন করতে হবে। কমান্ড লাইন ওপেন করার জন্য দুটো উপায় আছে। একটা হচ্ছে যে আপনি এই সার্চ বক্সে এখানে গিয়ে সিএমডি লিখতে পারেন, লেখার পরে এই লোকেশন যেখানে আছে সেখানে আপনি যেতে পারেন। লেটস সে আমি এটাকে একটু বড় করে নেই। হ্যাঁ, এখান থেকে আপনি এই লোকেশনে যেতে হবে। এই লোকেশনটা কি? ই ড্রাইভে। তাহলে প্রথমে ই কোলন, তারপর ই ড্রাইভের মধ্যে গোল্যাং ফোল্ডার, তাহলে সিডি গোল্যাং, তারপর সিডি গোল্যাং এর মধ্যে কতগুলো ফাইল আছে সেটা দেখার জন্য আমাদের dir কমান্ড দিতে হবে। এখানে দেখতেছি আমরা আরো 3টা ফাইল বা ফোল্ডার আছে, বিন প্যাকেজ সোর্স। আমরা সোর্সের মধ্যে যাব, তাহলে সিডি সোর্স, তারপর সোর্সের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে মাস্টার একাডেমি নামে একটা ফোল্ডার তৈরি করেছি। তাহলে মাস্টার এটার মধ্যে যাব, আমরা একটু ক্লিন করে নিচ্ছি। মাস্টার একাডেমিতে যাওয়ার পর আমরা দেখতেছি যে এখানে এই যে দেখেন একটা main.go নামে ফাইল আছে। ওকে, এখন এটাকে আমরা রান করব। ওকে, এখন এই ফাইলটাকে আমরা যে সঠিকভাবে লিখেছি কিনা এই main.go, এটা বুঝবো কিভাবে? এটা যখন আমরা রান করব তখনই আমরা যদি কোনো এরর ছাড়া রান করে তাহলে বুঝতে হবে যে এটা আমরা সঠিকভাবে লিখতে পেরেছি, আর যদি এরর দেয় তাহলে বুঝতে হবে যে এখানে আমরা কোনো নিয়ম ভুল করেছি। ওকে, এখন এই রান করার উপায় কি? উপায়টা আমরা একটু দেখে নেই। গো দিয়ে আমরা যদি এন্টার দেই তাহলে দেখেন এখানে অনেকগুলো লেখা আপনার সামনে আসছে। আমি লেখাগুলোকে যদি পড়ি, গো ইজ আ টুল ফর ম্যানেজিং গো সোর্স কোড। এই যে ইউজেসটা হচ্ছে প্রথমে গো লিখতে হবে, তারপরে কমান্ড, তারপরে আর্গুমেন্টস, এরকম কমান্ডগুলো কি কি? এখানে অনেকগুলো কমান্ড আছে, বাগ, বিল্ড, ক্লিন, ডক, এনভায়রনমেন্ট, ফিক্স, এফএমটি, generate, get, install, list, mod, run, test, tool, version, vat, আরো আননেসেসারি আরো অনেক কিছু আছে। অনেকগুলো নেসেসারি, অনেকগুলো আননেসেসারি।
তো ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকটা সম্পর্কে পরিচিত, যেমন দেখেন গো এনভায়রনমেন্ট। আমরা একদম এনভায়রনমেন্ট ভেরিয়েবল লেকচারে কিন্তু বলেছিলাম যে গো এনভায়রনমেন্টগুলো দেখার জন্য আমরা গো ইএনভি দিয়ে এন্টার দিই, তাহলে গো রিলেটেড যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। তাহলে ইতিমধ্যে আমরা এই এনভায়রনমেন্টটাকে অলরেডি আমরা চিনতাম। আজকে আমরা যেটা শিখব, আমরা এরকম প্রত্যেকটা লেকচারেই আমরা কিছু না কিছু কমান্ডের সাথে পরিচয় করিয়ে দিব গোল্যাং এর। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গো রান। এখানে দেখেন রান নামে একটা কোড আছে, যে রান। রানের কাজটা কি? কম্পাইল অ্যান্ড রান গো প্রোগ্রাম। ওকে, তাহলে এই রান ফাইলের কাজ হচ্ছে, এই রান কমান্ডটার কাজ হচ্ছে, আমরা যে একটু আগে যে গোর ফাইলটা মানে গোর সোর্স কোড লিখলাম, এই সোর্স কোডগুলোকে কম্পিউটারের কাছে কম্পাইল করে পাঠানোর জন্য, মানে কম্পিউটারের কম্পাইলারকে বলার জন্য যে এটা কম্পাইল করো এবং রান করো। কম্পাইল মানে কি? কম্পাইল মানে হচ্ছে কিছুই না, এই হিউম্যান রিডেবল কোড থেকে মেশিন কোড অর্থাৎ বাইনারি ফাইল তৈরি করে ফেলা। ওকে, এবং রান করে এবং এটার আউটপুটটা আমাদের সামনে দেখানো। ওকে, এটাই হচ্ছে গো রানের কাজ। তাহলে সিনট্যাক্সটা কি? খুব সিম্পল। প্রথমে গো, তারপরে স্পেস, তারপর আর ইউ এন রান, তারপরে স্পেস আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে হচ্ছে যে ফাইলটাকে আমি রান করব সেই ফাইলটার নাম। আমাদের এখানে কি ফাইল আছে? আমাদের ফাইলটার নাম হচ্ছে মেইন ডট গো। ওকে, মেইন ডট গো। তারপর কি করতে হবে? কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। ওকে, এন্টার প্রেস করার পর একটু অপেক্ষা করব, আমাদের কম্পাইলার এটাকে রিড করে আন্ডারস্ট্যান্ড করতেছে। করার পর দেখেন আলহামদুলিল্লাহ হ্যালো বাংলাদেশ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এখানে কোনো এরর আমরা দেখতে পারিনি। আলহামদুলিল্লাহ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমার মনে হয় আজকে এখানে আমরা সাথে সাথেই শেষ করে দিচ্ছি। পরের লেকচার থেকে আমরা আরও অনেক কোড লিখে আমরা ওয়ান বাই ওয়ান বোঝার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে। আমরা পুরো জিনিসটাকে যদি রিক্যাপ করি, খুবই সিম্পল। আমরা আজকে খুব অল্প জিনিস শিখেছি, বাট প্রত্যেকটার এত ডিটেলস ডেফিনেশন বা ডিটেলস আলোচনা করেছি যে জিনিসটাকে বড় মনে হতে পারে, বাট আমি সংক্ষেপে এটাকে রিক্যাপ করে দিচ্ছি। আমরা প্রথমেই শিখেছি ফাইল কি, তারপরে শিখেছি ফোল্ডার কি। ফাইল আসলে কিছুই না, ফাইল হচ্ছে আমরা এই যে কম্পিউটার কিবোর্ড দিয়ে যা ডাটা লিখি সেই ডাটাগুলোর একটা কালেকশন, যেটা কম্পিউটারের মেমোরিতে পার্মানেন্টলি স্টোর থাকে। স্টোর করার জন্য আমরা একটা নাম দিই এবং একটা এক্সটেনশন দিই। এক্সটেনশনগুলো অনেক হতে পারে, যেমন টেক্সট, পিডিএফ, জেপিজি, ইএক্সজি। আচ্ছা, ফোল্ডারটা কি? ফোল্ডার হচ্ছে, ফোল্ডারও একটা স্পেশাল টাইপের ফাইল যার মধ্যে অন্য ফাইলের রেফারেন্স থাকে বা অন্য ফাইলের ইনফরমেশন থাকে। ফোল্ডার কেন করা হয়? ফোল্ডারগুলো আমাদের কাজের সুবিধার্থে অর্গানাইজ করার জন্য করা হয়। ওকে, আমরা সেটা এক্সাম্পল হিসেবে আমরা আমার ডেস্কটপে থাকা টড এবং লেসন ফোল্ডারের এক্সাম্পল দিয়েছিলাম। এগুলো কেন করা হয়েছিল? আমার কাজকে সুবিধা করার জন্য। ওকে, তারপর আমরা শিখেছি প্যাকেজ। প্যাকেজটা কি? প্যাকেজটা কিছুই না, একটা স্পেশাল টাইপ অফ ফোল্ডার বা একটা ভার্চুয়াল ফোল্ডার যার মধ্যে আমরা গোল্যাং এর সোর্স কোডগুলোকে বিভিন্ন মানে ছোট ছোট পোর্শনে আমরা লিখে রাখি। সেই পোর্শনগুলোর এক একটাকেই বলা হয় এক একটা প্যাকেজ। ওকে, আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা আমরা একটা সফটওয়্যার তৈরি করছি যেখানে ফর্ম হ্যান্ডেল করতে হতে পারে, ইমেল করতে হতে পারে, ডাটাবেজে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করা লাগতে পারে, ম্যানেজমেন্টকে রিপোর্ট দেখানো লাগতে পারে। এই একটা সফটওয়্যারের এই 4টা বা 5টা কাজকে আমরা ছোট ছোট প্যাকেজে বা মডিউলে ভাগ করে প্রত্যেকটার একটা করে নাম দিয়েছি এবং সেইগুলোকে আমরা মানে পরবর্তীতে রিইউজ করতে পারি। সেই কারণেই এই প্যাকেজের ব্যবহার গোল্যাং এ করা হয়। ওকে, প্যাকেজের অফিসিয়াল ডেফিনেশন শিখেছি, কালেকশন অফ প্রোগ্রামস আর সাবরুটিনস উইথ রিলেটেড ফাংশনালিটি। যেমন আমরা এখানে একটু আগে দেখালাম যে এখানে রিলেটেড কাজগুলোকে, যেমন এই ফর্ম হ্যান্ডেলিং গুলার জন্য আলাদা প্যাকেজ, ইমেইলের জন্য আলাদা, ডেটাবেজের জন্য আলাদা, রিপোর্টের জন্য আলাদা। ওকে, তারপর আমরা প্যাকেজের কেন প্যাকেজ লেখা হয়, প্যাকেজের পারপাসটা কি সেটা দেখেছি। প্যাকেজের পারপাস আর কিছুই না, আপনার কোডের রিউজেবিলিটি বাড়াবে, আপনার কোডটাকে মেইনটেইন করতে পারবেন, অর্থাৎ সহজে বাগ ধরতে পারবেন, তাদেরকে মডিউলার করে ফেলতে পারবেন। আর এই প্যাকেজগুলোকে গোল্যাং এর সোর্স কোডগুলোকে অর্গানাইজলি প্রেজেন্ট করার কাজে ব্যবহার করে। ঠিক এই কারণে আমরা বললাম যে প্যাকেজ আর কিছুই না, একটা ভার্চুয়াল ফোল্ডার। ঠিক এই আপনার কম্পিউটারের ফোল্ডার যেভাবে আপনার ফাইলগুলোকে অর্গানাইজ করতে সুবিধা দেয় বা সাহায্য করে, ঠিক প্যাকেজও এরকম গোল্যাং এর সোর্স কোডগুলোকে আলাদা আলাদা অংশে ভাগ করতে আপনাকে সাহায্য করে। দ্যাটস ইট, এই জিনিসগুলোকেই শিখিয়েছি। এনিওয়ে, ঠিক আছে, কারো যদি এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করবেন।
আমরা আপনার কমেন্ট নিয়ে আপনার কমেন্টের উত্তর দিতে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি। আজকে রাতে লাইভ সেশনে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।